হ্যালো স্টুডেন্টস, আমরা এখন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া যে তোমাদের টেক্সট বইতে যে ডিসকাশনটা আছে, যে অ্যানালিসিসটা আছে, সেইটাকে বেস করেই আমরা এখন তোমাদের নতুন বই যেটা 38 পেজ অর্থাৎ 3 নাম্বার যে টপিকটা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, আমি এখান থেকে স্টার্ট করছি। চলো শুরু করি। তো আমরা আমাদের এর আগের লেকচারটা তোমরা নিশ্চয়ই পেয়েছো, যেখানে 1 এবং 2 ডিসকাশন করা ছিল। এখানে আমি পুরো চ্যাপ্টারটাকে শেষ করে দিচ্ছি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে। তো চলো কথাবার্তা বেশি না বাড়িয়ে আমরা শুরু করছি এখন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া 3 নাম্বার টপিক, দ্যাট ইজ টুয়ার্ডস সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। দেখো এখানে সিভিল, তোমরা এর আগের চ্যাপ্টারে আগের পোর্শনে তোমরা পড়ে এসছো যে সত্যাগ্রহ মুভমেন্ট। এইবার আসছি আমরা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। দেখো একটা জিনিস, সিভিল ডিসওবিডিয়েন্স এবং সত্যাগ্রহ কিন্তু এক জিনিস নয়, এটা পিছন দিকে আছে, আমি ডিসকাশন করব। তো 1922-তে কী করলো মহাত্মা গান্ধী, তার নন কোঅপারেশন মুভমেন্টটা উইথড্র করে নিয়ে তারপরে সিভিল ডিসওবিডিয়েন্স ঢুকলো। তো প্রশ্ন আসলো যে নন কোঅপারেশন মুভমেন্ট কেন গান্ধীজি উইথড্র করে নিয়েছিল। দেখো ভেরি সিম্পল জিনিস, তোমরা জানো যে গান্ধীজির পলিসি ছিল যে অহিংসা, বেসড অন ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স। তো দেখা গেল গান্ধীজির এই যে পলিসিগুলো, সেই সময় তো এত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এত ছিল না, সে কারণে কি করলো, কিছু কিছু জায়গাতে আস্তে আস্তে ভায়োলেন্স লাগতে শুরু করলো এবং সেটা গান্ধীজি কিন্তু খবর পেয়ে গেল। তখন গান্ধীজি চিন্তা করলো যে এ তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সেই সময় অল অফ এ সাডেন আমরা দেখলাম যে উত্তরপ্রদেশের চৌরি চাওড়া ভিলেজে সেখানে একদল লোক তারা পুলিশ স্টেশন ঘিরে ফেলে এবং তারা পুলিশ স্টেশনে আগুন জ্বালিয়ে দেয়। সেখানে 22 পুলিশম্যান বার্নড অ্যালাইভ। এই ঘটনা কিন্তু গান্ধীজিকে খুব শক দেয়, যার জন্য তিনি ডিসাইড করলেন যে নন কোঅপারেশন মুভমেন্ট তিনি উইথড্র করে নেবেন। দেখো এখানে একটা বিষয় যে তিনি রিয়ালাইজ করলেন যে এই মুভমেন্টে যারা ইনভলভ হচ্ছে, এই মাস পিপুল, এদেরকে আগে ট্রেন করা দরকার প্রপারলি। দেখো এখানটাতে আমাদের তোমাদের 38 পেজে যে স্টার্টিং প্যারাগ্রাফটা, এখানে দেখো ইন ফেব্রুয়ারি 1922 মহাত্মা গান্ধী ডিসাইডেড টু উইথড্র দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। এটাকে নাম্বার 1 লাগাও। তারপরে দেখো হি ফেল্ট দ্য মুভমেন্ট ওয়াজ আ টার্নিং ভায়োলেন্ট ইন মেনি প্লেসেস। 2 নাম্বার, অ্যান্ড সত্যাগ্রহীজ নিডেড টু বি প্রপারলি ট্রেন্ড। দেখো এই কথাটা ভালো করে মাইন্ড করো, সত্যাগ্রহীজ নিডেড টু বি প্রপারলি ট্রেন্ড বিফোর দে উড বি রেডি ফর মাস স্ট্রাগল। অর্থাৎ অর্ডিনারি পিপুলরা কিন্তু মাস স্ট্রাগলের জন্য রেডি ছিল না, এদেরকে ট্রেনিং করার একটা খুব দরকার ছিল আর কি। এটা গান্ধীজি কিন্তু রিয়ালাইজ করেছিলেন। যাই হোক, পরবর্তীকালে আমরা দেখলাম যে এই যে কংগ্রেসের যে কাজকর্মগুলো, সেই কংগ্রেসের কাজকর্মে সবাই কিন্তু ঠিকঠাক স্যাটিসফাইড ছিল না, যে কারণে আমরা দেখলাম যে মতিলাল নেহেরু এবং CR দাস দুজন মিলে কিন্তু একটা স্বরাজ পার্টি এস্টাবলিশ করলেন। তোমরা বইতে 10 নম্বর লাইনে দেখো, এটা আন্ডারলাইন করে রাখো, এটা MCQ আকারে আসে যে CR দাস অ্যান্ড মতিলাল নেহেরু ফর্মড দ্য স্বরাজ পার্টি। তারা কিন্তু কংগ্রেসে ছিলেন, সেখান থেকেও তারা একটা নতুন পলিটিক্যাল পার্টি ফর্ম করলেন। এবার তোমরা চলে আসো আমাদের এই পেজের 3rd প্যারাগ্রাফ। দেখো তোমরা জানো যে সাইমন কমিশন ইন্ডিয়াতে এসেছিল, এইখান থেকে এই কোশ্চেনটা তোমরা একটু পাশে কোশ্চেনটা লিখে নাও। এই যে আমি দেখো এখানে লিখে রেখেছি, এই কোশ্চেনটা তোমরা একটু খাতায় বইয়ের মধ্যে লিখে নিবে, পাশে যে সাদা অংশটা আছে এর মধ্যে লিখবে। কি কোশ্চেনটা কি? হোয়াট ওয়াজ সাইমন কমিশন? হোয়াই ডিড ইট কাম টু ইন্ডিয়া? হোয়াট ওয়াজ সাইমন কমিশন? হোয়াই ডিড ইট কাম টু ইন্ডিয়া? দেখো এখানে বলছে, দেখো বইতে তোমরা ফার্স্ট লাইনে পেয়ে যাবে, 3rd প্যারাগ্রাফে ফার্স্ট লাইনে, ইন ব্রিটেন constituted a statutory commission under Sir John Simon। দেখো
স্ট্যাটুটারি কমিশন, এটা একটা ভালো শব্দ। স্ট্যাটুটারি মানেটা কি? স্ট্যাটুটারি মানেটা হচ্ছে যাদের লিগ্যাল রাইট আছে কোনো কিছু করার, অর্থাৎ ব্রিটিশ যে কনস্টিটিউট করে দিল আর কি, ইন ব্রিটেন কনস্টিটিউটেড আ স্ট্যাটুটারি কমিশন আন্ডার স্যার জন সাইমন। এটাকে নাম্বার 1 লাগাও। তারপরে এক লাইন পরে দেখো, the commission was to look into the functioning of the constitutional system in India and suggest changes. তাহলে কমিশনটা কেন এসেছিল? উত্তরটা হয়ে গেল, কমিশন was to look into the functioning of the constitutional system in India and suggest চেঞ্জেস। এটাকে আন্ডারলাইন করে নাও, এটা 2 নাম্বার লাগাও। তাহলে প্রথম পার্টটা হলো যে কমিশনটা কি ছিল? স্ট্যাটুটারি কমিশন, ব্রিটেন কনস্টিটিউট করেছিল স্যার জন সাইমনের আন্ডারে। কমিশনটা কেন এসেছিল? দ্য কমিশন ওয়াজ টু লুক ইনটু দ্য ফাংশনিং অফ দ্য কনস্টিটিউশনাল সিস্টেম অফ ইন্ডিয়া, ঠিকঠাক চলছে কিনা, সেই কারণে এটা করা হয়েছিল আর কি। কিন্তু প্রবলেমটা কিন্তু সলভ হয়নি। দেখো পরের প্যারাগ্রাফে স্টার্টিংয়ে, হোয়েন দ্য সাইমন কমিশন অ্যারাইভড ইন ইন্ডিয়া ইন 1928, একটা এমসিকিউ হয়ে গেল যে সাইমন কমিশনটা কবে এসেছিল? 28-এ। ইট ওয়াজ গ্রিটেড উইথ দ্য স্লোগান গো ব্যাক সাইমন, অর্থাৎ ইন্ডিয়ান কেউ সাইমন কমিশনকে অ্যাকসেপ্ট করেনি। তাহলে প্রশ্ন আসলো যে সাইমন কমিশনকে কেন ইন্ডিয়ানরা অ্যাকসেপ্ট করেনি? দেখো মেইন বিষয়টা ছিল যে সাইমন কমিশন যখন ইন্ডিয়াতে এলো, তারা কিন্তু ইন্ডিয়ানদের কোনো মেম্বার ওখানে ছিল না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এখানে ইন্ডিয়ানদের সঙ্গে আলোচনা করে কিছু করবো সেটা কিন্তু নয়। এবং এরা চেয়েছিল যে একটা ডোমিনিয়ন স্ট্যাটাস, ভেগ একটা কনসেপ্ট ডোমিনিয়ন স্ট্যাটাস এরা ইন্ট্রোডিউস করতে চাইছিল, যেটা কিনা ইন্ডিয়ানরা রিয়েলাইজ করে ফেলছিল, সেই কারণে এরা কিন্তু এর মধ্যে পা দেয়নি। এবার তোমরা চলে আসো পরের পেজে, অর্থাৎ 39 পেজ, ওল্ডের 63 পেজ। এখানে ওপরে একটা কোশ্চেন লিখে নাও। দেখো আমি এখানে একটা কোশ্চেন তোমাদের লিখে দিয়েছি, এই কোশ্চেনটা তোমরা একটু লিখে নাও বইয়ের উপর দিয়ে। হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স of the Lahore session, কোশ্চেনটা লেখো, হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ লাহোর সেশন অফ 1929। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। দেখো এখানে কয়েকটা লাইন তোমরা দাগ দিয়ে নেবে। দেখো আমি এখানে মার্কিং করে রেখেছি, এই প্রত্যেকটা কালার একটা করে নাম্বারিং লাগাবে। ইন ডিসেম্বর 1929 আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ জওহরলাল নেহেরু, the Lahore Congress formalized the demand of Purna Swaraj or full independence of India. এইখানে ফার্স্ট টাইম কিন্তু ইন্ডিয়ানরা দাবি তুলল পূর্ণ স্বরাজ আমাদের চাই, এটা নাম্বার 1 করে দাও। তারপরে কি বলছে? ইট ওয়াজ ডিক্লেয়ার্ড দ্যাট 26 জানুয়ারি 1930 উড বি সেলিব্রেটেড অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে, এটাকে 2 নাম্বার লাগাও। 3 নাম্বার, পিপল ওয়ার টু টেক আ প্লেজ টু স্ট্রাগল ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ পিপুলকে প্লেজ নিতে হবে, শপথ করতে হবে যে আমরা স্ট্রাগল করে যাব আমাদের ইন্ডিপেন্ডেন্স পাওয়া পর্যন্ত, অর্থাৎ আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স যখন পাবো তারপরেই কিন্তু আমাদের এই ডিম্যান্ডগুলো বা এই মুভমেন্টটা বা স্ট্রাগলটা আমরা কিন্তু থামাবো। 3টে বিষয়ের উপর মেইন অ্যাটেনশন দেওয়া হলো। একটা হচ্ছে যে এটা হচ্ছে জওহরলাল নেহরুর প্রেসিডেন্সিটা একটা হলো। 2 নাম্বার বিষয় হচ্ছে যে লাহোর কংগ্রেস ফর্মালাইজড দ্য ডিম্যান্ড অফ পূর্ণ স্বরাজ, 2 নাম্বার হলো। 3 নাম্বার হচ্ছে ইট ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য 26 জানুয়ারি 1930 উড বি সেলিব্রেটেড অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে। আর 4 নাম্বার দেবে দ্য পিপল ওয়ার টু টেক প্লেজ টু স্ট্রাগল ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ পিপুলকে স্ট্রাগল করতে হবে, এইটা যেন পিপুল সবসময় মাথায় থাকে। তাহলে এই ছিল আমাদের সাইমন কমিশন লাহোর সেশনের মেন বিষয়টা। এবার আমরা আসছি, দেখো তোমাদের পরের প্যারাগ্রাফটা 3.1, দ্য সল্ট মার্চ অ্যান্ড দ্য সিভিল ডিসওবিডিয়েন্স। এইবার আমরা আসলাম, দেখো এখানে একটা কোশ্চেন তোমরা সাইডে একটু লিখে নাও। কোশ্চেনটা হচ্ছে এই যে আমি পাশে লিখে রেখেছি, দেখো, হোয়াই ডিড গান্ধীজি চুজ সল্ট অ্যাজ আ ওয়েপন অফ রেজিস্ট্যান্স এগেনস্ট দ্য ব্রিটিশ। দেখো গান্ধীজি কেন সল্টটাকে চুজ করেছিল অ্যাজ এ ওয়েপন,
অফ রেজিস্ট্যান্স, এইটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ তোমাদের সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট থেকে মোস্ট প্রবাবলি 1924 একটা 2024-এর কোশ্চেনে একটা কোশ্চেন এক্সপেক্টেড আসা উচিত আমার মনে হয়। আচ্ছা, এবার দেখো কি বলছে, একটু ভালো করে মার্ক করবে। অন 31st January 1930 he sent a letter to Viceroy Irwin stating 11 demands, দেখো 11 ডিম্যান্ডস তিনি রেখেছিলেন লর্ড আরউইনকে যখন চিঠি লিখলেন, তার মধ্যে এই ডিম্যান্ডগুলো কী কী ছিল? সাম অফ দিজ ওয়ার আ জেনারেল ইন্টারেস্ট, আদার ওয়ার স্পেসিফিক ডিম্যান্ডস অফ ডিফারেন্ট ক্লাসেস, যাতে সব ক্লাসকে ইনক্লুড করা যায়, ফ্রম ইন্ডাস্ট্রিয়ালিস্ট টু পিজেন্টস, সমস্ত ক্লাসের লোকেদের ডিম্যান্ডগুলোকে এই 11 ডিম্যান্ডসের মধ্যে তিনি ইনক্লুড করেন। এরপরে এই দু লাইন বাদ দিয়ে আসো, দেখো দ্য মোস্ট স্ট্রাইকিং অফ অল দ্য ডিম্যান্ডস টু অ্যাবলিশ দ্য সল্ট ট্যাক্স। দেখো এখানে একটা জিনিস তোমাদের বলে দিই যে 1929-30 এই পিরিয়ডটাকে বলা হয় ওয়ার্ল্ডের ইয়ার অফ ইকোনমিক ডিপ্রেশন। এই পিরিয়ডটাতে কি হয়েছিল যে যখন আমেরিকাতে ইকোনমিক ডিপ্রেশন আসলো, তার এফেক্টটা কিন্তু সর্বত্রই পড়েছিল, এবং সে কারণে আমরা দেখলাম যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসে সল্ট প্রোডাকশন বন্ধ করে দিয়ে তাদের সল্ট কিনতে কিন্তু বাধ্য করালো, এবং তারপর একটা হিউজ ট্যাক্স তারা ইম্পোজ করেছিল আর কি। গান্ধীজি এই জিনিসটাকে রিয়ালাইজ করলেন যে তাকে এই সল্টের যে ট্যাক্সটা এটাকে অ্যাবলিশ করাতে হবে। তার কারণটা কি বলছে, সল্ট ওয়াজ সামথিং কনজিউমড বাই দ্য রিচ অ্যান্ড পোর অ্যালাইক, অর্থাৎ পোর এবং রিচ তারা প্রত্যেকেই একইভাবে কিন্তু সল্টটাকে নেয়, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ দি মোস্ট এসেনশিয়াল আইটেম অফ ফুড, এটা একটা মোস্ট এসেনশিয়াল আইটেম ছিল সমস্ত ধরনের লোকেদের, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট থেকে আরম্ভ করে রিচ পোর সকলের সল্ট লাগবেই, সেই কারণে সল্টটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু। আরেকটা কি বলছে, দ্য ট্যাক্স অন সল্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট মনোপলি ওভার দ্য প্রোডাকশন, মহাত্মা গান্ধী revealed the most oppressive phase of the British. ব্রিটিশরা এই জায়গাটাতে মোস্ট অপ্রেসিভ ফেস যেটা তুলে ধরেছিলেন, গান্ধীজি কিন্তু এটা শো করলেন। তাহলে কি হলো, সল্ট মার্চ কেন গান্ধীজি স্টার্ট করলেন? হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন আন্ডার হুইচ হি স্টার্টেড? 1930-তে যখন ইকোনমিক ডিপ্রেশনটা আসলো, সেটা ইংল্যান্ডের উপরে এফেক্ট পড়েছিল। সে সময় আমরা দেখলাম যে ব্রিটিশরা চেয়েছিল ইন্ডিয়ান সল্ট প্রোডাকশন যেন স্টপ হয় এবং ব্রিটেনের সল্ট যেন কিনতে ওরা বাধ্য থাকে, এবং তারপর একটা হিউজ ট্যাক্স ইম্পোজ করে দিয়েছিল। গান্ধীজি দেখলেন যে এই সল্ট হচ্ছে এমনই একটা ইস্যু যেটা সমস্ত সেকশনের লোকেদের লাগবে, এবং এই সমস্ত লোকেদেরকে নিয়ে আমি একটা বেশ মাস মুভমেন্ট করতে পারবো, কারণ এই সল্টটা রিচ পোর প্রত্যেকে কনজিউম করে। আর গান্ধীজি দেখলেন যে ব্রিটিশদের একটা খুব বাজে একটা অপ্রেসিভ ফেস ব্রিটিশরা শো করছিল, যার জন্য তিনি চিন্তা করলেন এটাই একটা আমার ইস্যু হবে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। এবার গান্ধীজি কি করলেন, দেখো পরের প্যারাগ্রাফটা 1 to 3 নাম্বার প্যারাগ্রাফ 39 পেজে, দেখো এইখানটা একটু দাগ দাও। মহাত্মা গান্ধী স্টার্টেড হিজ ফেমাস সল্ট মার্চ, এখানে একটা শর্ট নোট আকারে প্রশ্ন একটা আসে, রাইট এ শর্ট নোট অন ডান্ডি মার্চ, শুধু এইটুকু লিখলেই হবে। কি বলছে, মহাত্মা গান্ধী স্টার্টেড হিজ ফেমাস সল্ট মার্চ accompanied by 78 of his trusted volunteer. The march was over 240 miles, কতখানি লম্বা চললো, 240 miles, from কোথা থেকে, from গান্ধীজি's সবরমতী আশ্রম to Gujarati coastal town Dandi. The volunteers worked for 24 days, about 10 miles a day. তাহলে দেখো কয়েকটা পয়েন্ট এখানে মাইন্ড করতে হবে। একটা হচ্ছে যে কতজন গেছিল, 78 ট্রাস্টেড ভলেন্টিয়ার্স। কতটা গেছিল, 240 মাইলস। কোথা থেকে, সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত, এই এতটা পথ তিনি হেঁটেছিলেন, এবং পার ডে তারা 10 মাইল করে হাঁটতেন। আচ্ছা, এবার অন 6th April he reached Dandi and ceremonially violated the law
ম্যানুফ্যাকচারিং সল্ট বাই বয়েলিং সি ওয়াটার। তাহলে দেখো এখানে একটা জিনিস, এখান থেকে অনেকগুলো এমসিকিউ আকারে আসে বা বড় প্রশ্ন আকারে আসে। কবে স্টার্ট হয়েছিল, কোথায় এন্ড হয়েছিল, গান্ধীজি সেখানে কি করলেন, এন্টারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে দেখো একটা প্রশ্ন পাশে লিখে নাও যে হাউ ওয়াজ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ডিফারেন্ট ফ্রম নন কোঅপারেশন মুভমেন্ট। দেখো সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের থেকে নন কোঅপারেশন মুভমেন্টটা ডিফারেন্সটা কী ছিল। দেখো তোমরা তো স্কুলের স্টুডেন্ট, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই। ধরো স্কুলের টিচার ম্যাথস ক্লাস করাতে এসছেন, এবার তোমরা কেউ বেঙ্গলি খুলে নিয়ে বসে আছো, কেউ ইংলিশ খুলে নিয়ে বসে আছো, কেউ ফিজিক্স খুলে নিয়ে বসে আছো। টিচার যখন বলছে তোমরা শুনছো না, দ্যাট ইজ নন কোঅপারেশন। এবার আরেকটা স্টেপ, তোমাদের যে নর্মাল স্কুলিং টাইম, তোমরা একদিন কি করলে, সবাই মিলে ডিসাইড করলে যে আমরা 12টার সময় স্কুলে যাব, 12টার সময় স্কুলে গিয়ে আমরা সেই সময় সিভিল ড্রেসে যাব, ব্যাট বল নিয়ে যাব, এই সমস্ত করবো আর কি। তাহলে কি করলে তোমরা স্কুলের, প্রত্যেকটা স্কুলে একটা ল থাকে, সেই লটাকে তোমরা ভায়োলেট করলে। এটা কিন্তু সিভিল ডিসওবিডিয়েন্স। তাহলে আমি যেটা বুঝাতে চাইছিলাম সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সিভিল ডিসওবিডিয়েন্স অ্যান্ড নন কোঅপারেশন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারলে, দ্য পিপল ওয়ার নাও আস্কড not to refuse cooperation with the British as had done in 1920, but also to break colonial law. তারা শুধুমাত্র যে রিফিউজ করবে তাই নয়, তারা কলোনিয়াল লটাকেও ব্রেক করবে। থাউজেন্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি ব্রোক দ্য সল্ট ল। প্রচুর লোক সল্ট ল ব্রোক করলো। কী করলো তারা? ম্যানুফ্যাকচার্ড সল্ট অ্যান্ড ডেমনস্ট্রেটেড ইন ফ্রন্ট অফ দ্য গভর্নমেন্ট সল্ট ফ্যাক্টরিজ। তারা মার্চ করলো, ডেমনস্ট্রেট করলো, মিছিল মিটিং করছে। অ্যাজ দ্য গভর্নমেন্ট স্প্রেড, ফরেন ক্লথস ওয়ার বয়কটেড, দ্য লিকার শপস ওয়ার পিকেটেড, peasants refused to pay revenue and chowkidari tax, village officials resigned, and in many places forest people violated forest law, going into reserved forest to collect wood and graze cattle. তার কারণটা কি? ওদেরকে তো নতুন ফরেস্ট ল তৈরি করে ওখানে এন্ট্রি নেওয়া বন্ধ করে দিয়েছিল। এইবার তাহলে এত ধরনের লোক, এরা কিন্তু সবাই এটাকে রিফিউজ করলো। কি করলো? ফার্স্ট হচ্ছে তারা প্রিভিয়াসলি যেমন আমরা দেখেছিলাম নন কোঅপারেশন মুভমেন্টে শুধুমাত্র ব্রিটিশকে রিফিউজ করেছিল কোঅপারেশন করার জন্য, তা কিন্তু নয়, এখানে উল্টে কলোনিয়াল লটা কিন্তু ভায়োলেট করলো। এই যে আমি তোমাদের স্কুলের যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, মনে হচ্ছে তো? তারপরে কি বলছে, এখানে থাউজেন্ডস অফ পিপুল তারা এই সল্ট লটাকে ভায়োলেট করছে, এবং তারা গভর্নমেন্টের যে সল্ট ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিজ ছিল তার সামনে গিয়ে তারা প্রোটেস্ট করতে শুরু করলো। এবং যখন এই মুভমেন্ট আরও স্প্রেড করতে শুরু করলো, দেখা গেল ফরেন ক্লথস ওয়ার বয়কটেড, ফরেন লিকার শপস ওয়ার পিকেটেড, তার সামনে কেউ যেন লিকার মানে ওয়াইন বিক্রি না হয়। পিজেন্টস রিফিউজ টু পে রেভিনিউ অ্যান্ড চৌকিদারি ট্যাক্সেস। তাহলে বোঝো কতখানি স্প্রেড করে যাচ্ছে। ভিলেজ অফিসিয়ালসরা তারা রিজাইন দিয়ে দিল, এবং যারা এই যে ফরেস্টের মধ্যে যে লোকগুলো থাকতো বা যাদেরকে ফরেস্ট থেকে বের করে দেওয়া হয়েছিল, নিউ ফরেস্ট ল ইন্ট্রোডিউস করে, সেই তারাও ভিতরে এন্ট্রি নিয়ে তারা ফায়ারউড বের করতে শুরু করলো এবং অ্যানিম্যাল গ্রেজিং শুরু করে দিল। এক কথা, তোমাদের কোনো কিছু আমরা আর মানছি না। বোঝা গেল? এবার দেখো, তোমরা চলে আসো 40 পেজে। 40 পেজে দেখো সেকেন্ড প্যারাগ্রাফ, দেখো একটা লেখা আছে, হোয়াই ডিড গান্ধীজি ডিসাইড টু কল অফ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। দেখো গান্ধীজি কল অফ করলো সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। তোমরা এখানে এই যে আমি যেগুলো বিভিন্ন কালারিং করে রেখেছি, তোমরা এটাকে শুধু 1 2 3 4 করে মার্কিং করবে। দেখো তোমরা খাতা বইয়ের পাশে লিখে নাও একটুখানি যে হোয়াই ডিড গান্ধীজি ডিসাইডেড টু কল অফ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, লিখে নাও বইয়ের মধ্যে। হোয়াই ডিড গান্ধীজি ডিসাইড টু কল অফ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট হচ্ছে। দেখো এখানে দ্বিতীয় লাইনে থার্ড লাইনে আন্ডারলাইন করো, হোয়েন আব্দুল গাফফার খান। আব্দুল গাফফার খানটাকে
না ডিসাইপাল অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর শিষ্য আব্দুল গাফফার খান, আর devout disciple of Mahatma Gandhi, was arrested in April 1930. Angry crowd demonstrated the street of Peshawar facing armored car and police firing. Number 1 লাগাও। Number 2, many were killed, প্রচুর লোক মারা গেল। Number 3, a month later when Mahatma Gandhi himself was arrested, 3 নাম্বার লাগাও। Industrial workers in Solapur attacked the police posts, municipal buildings, law court, railway stations, মানে all the structures of British গভর্নমেন্টের যেগুলো স্ট্রাকচার ছিল সবগুলোতে। The frightened government responded with a policy of brutal repression. Peaceful Satyagrahis were attacked, women and children were beaten, and about 1 lakh people were arrested. In such a situation, Mahatma Gandhi once again decided to call off this movement. দেখো তাহলে অনেকগুলো কারণ কিন্তু পরপর চলে আসলো। কি হলো? ফার্স্ট যেটা আসলো, খান আব্দুল গাফফার খান, যে কিনা মহাত্মা গান্ধীর শিষ্য ছিল, সে যখন অ্যারেস্ট হলো 30 এপ্রিল, তখন তিনি মূলত নর্থ ওয়েস্টার্ন পার্টসটা দেখতেন। তখন তো পাকিস্তানটা ইন্ডিয়া ছিল, তো সেই সমস্ত জায়গাতে পেশোয়ার এই সমস্ত জায়গাতে প্রচুরভাবে পিপল এই আব্দুল গাফফার খানের অ্যারেস্টকে প্রোটেস্ট করতে শুরু করলো, ডেমনস্ট্রেশন করতে শুরু করলো, এবং তখন পুলিশ ফায়ারিং করতে শুরু করলো ওপেনলি। পিপল ফেস করছে, কোনো অসুবিধা নেই, মরে যাচ্ছে, তাদের কোনো ডোন্ট ওয়ারি। তারপরে কি বলছে? মেনি ওয়ার কিল্ড, বোঝো, প্রচুর লোক মারা গেল। তার ঠিক 1 মাস পরে গান্ধীজিকে পর্যন্ত তারা অ্যারেস্ট করে নিল। যখন গান্ধীজিকে অ্যারেস্ট করলো, সেই সময় কি হলো? ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ইন সোলাপুর অ্যাটাকড পুলিশ স্টেশন, মিউনিসিপ্যাল বিল্ডিং, ল কোর্ট, রেলওয়ে স্টেশন, যত ব্রিটিশদের সমস্ত ইনস্টিটিউশন ছিল সবগুলো তারা অ্যাটাক করতে শুরু করে দিল। এইবার গভর্নমেন্ট ভয় পেয়ে গেল। এবার ফ্রাইটেন গভর্নমেন্ট রেসপন্ডেড উইথ আ পলিসি অফ ব্রুটাল রিপ্রেশন। মাইন্ড ইট, গভর্নমেন্ট দারুণভাবে মারধর করে এটাকে ঠান্ডা করতে চেয়েছিল আর কি। এবং পিসফুল সত্যাগ্রহী যারা কোনো ভায়োলেন্স দিচ্ছে না, এই সত্যাগ্রহীদেরকে অ্যাটাক করতে শুরু করলো। ওম্যান, চিলড্রেন, প্রচুর লোক, লাখ লাখ লোককে মারধর দিয়ে তারা অ্যারেস্ট করে নিল। এই ঘটনাটা গান্ধীজি দেখলো আর কন্ট্রোল করা যাবে না, সেই কারণে তিনি ডিসাইড করলেন যে এইটাকে উইথড্র করে নেবেন, এই সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টটাকে উইথড্র করে নেবেন। এবং সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, যে লর্ড আরউইনের সঙ্গে একটা প্যাক্ট করলেন, যে গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড ইন 5 মার্চ 1931। এখানে কি বললো? গান্ধীজি এই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করার জন্য অ্যাসেন্ট দিলেন, যেটা কিনা কংগ্রেস থেকে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে জয়েন করে আসার পর বলে দেওয়া হয়েছিল যে আমরা আর যাচ্ছি না। এবার ব্রিটিশরা বুঝেছিল যে গান্ধীজি একমাত্র বললে তবেই এরা শুনবে, না হলে কিন্তু শুনবে না। সেই কারণে গান্ধীজিকে দিয়ে কংগ্রেসকে রাজি করিয়ে নিল, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যেতে রাজি হলো। একটা জিনিস মনে রাখবে, যে গান্ধীজি শুধুমাত্র সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন, আর ডক্টর বি.আর. আম্বেদকর একমাত্র যিনি কিনা পরপর 3টা রাউন্ড টেবিল কনফারেন্সেই তিনি অ্যাটেন্ড করেছিলেন। এইটা একটু ভালো করে মাথায় রাখবে, যে গান্ধীজি শুধুমাত্র সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গিয়েছিলেন, আর বি.আর. আম্বেদকর 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেই কিন্তু তিনি অ্যাটেন্ড করেছিলেন। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসো তোমরা 40 পেজের 3rd প্যারাগ্রাফে। দেখো, আচ্ছা এটা হলো, এবার দেখো ইন লন্ডন, আচ্ছা বেশ, কংগ্রেস বয়কটেড, আচ্ছা বেশ হলো। এবার হচ্ছে ইন ডিসেম্বর 1931 গান্ধীজি ওয়েন্ট টু লন্ডন ফর দ্য কনফারেন্স। ওই যে আরউইনের সঙ্গে প্যাক্ট হলো, এবার গান্ধীজি রাজি হলো যাওয়ার জন্য, লন্ডনে গেল। কিন্তু বাট দ্য নেগোসিয়েশন ব্রোক ডাউন অ্যান্ড হি রিটার্নড ডিসঅ্যাপয়েন্টেড। হতাশ হয়ে ফিরলেন, যে ওরা কোনো কথা রাখলো না। এইবার দেখো একটা কোশ্চেন, যে হোয়াই ডিড গান্ধীজি ডিসাইড টু রিলঞ্চ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট? মাইন্ড ইট,
গান্ধীজি ডিসাইড করলেন যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট আবার স্টার্ট করবেন। কেন? দেখো, ব্যাক টু ইন্ডিয়া হি ডিসকভার্ড দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাড বিগান আ নিউ পলিসি অফ রিপ্রেশন। আবার একটা নতুন সাইকেল শুরু করলো রিপ্রেশনের, শোষণ করার। গাফফার খান অ্যান্ড জওহরলাল নেহরু ওয়ার বোথ ইন জেল। কংগ্রেস হ্যাড বিন ডিক্লেয়ার্ড ইলিগাল, মাইন্ডেড, কংগ্রেসকে ইলিগাল করে দিল। অ্যান্ড দ্য সিরিজ অফ মেজার্স হ্যাড বিন ইম্পোজড টু প্রিভেন্ট মিটিংস, ডেমনস্ট্রেশনস অ্যান্ড বয়কটস। উইথ গ্রেট অ্যাপ্রিহেনশন মহাত্মা গান্ধী রিলঞ্চড দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। বোঝো তাহলে কি বলছে? যখন তিনি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স থেকে ব্যাক করলেন হতাশ হয়ে, তখন তিনি ডিসকভার করলেন যে গভর্নমেন্ট একটা নতুন পলিসি অফ সাইকেল অফ রিপ্রেশনের পলিসি বের করে ফেলছে। মেন লিডার যারা ছিল আব্দুল গাফফার খান, জওহরলাল নেহরুদেরকে অ্যারেস্ট করে দিল, দিয়ে কংগ্রেস পার্টিকে বললো ইলিগাল, এবং কোনো ধরনের ডেমনস্ট্রেশন, মিছিল, মিটিং কিছু করতে দেবে না। এইবার গান্ধীজি ডিসাইড করলো আর তো মানা যাবে না, সেই কারণে তিনি আবার নতুন করে স্টার্ট করলেন যে আবার আমরা শুরু করব আমাদের সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। আচ্ছা, এইবার দেখো হাউ পার্টিসিপেটস স দ্য মুভমেন্ট। আমি তোমাদের আগে বলেছিলাম যে স্বদেশি মুভমেন্টটাকে বিভিন্ন পার্টিসিপেটার বিভিন্নভাবে দেখছিল। এখানেও বিভিন্ন ধরনের পার্টিসিপেন্টস ছিল, তারা বিভিন্নভাবে এই মুভমেন্টটাকে দেখছিল। অ্যাকচুয়ালি সে সময় কি হতো যে এত তো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ছিল না, ফলে এরা কি করত, একজন মহাত্মা গান্ধী একটা বললেন, সেখান থেকে তার কথা আরেকজনের কাছে যাচ্ছে, সেখান থেকে আরেকজনের কাছে যাচ্ছে, এই করতে করতে তার সঙ্গে কিছু দু একটা ডালপালা যুক্ত হয়ে যাচ্ছে, যা হয় আর কি। তো এই করতে করতে মেন থিমটাই হয়তো চেঞ্জ হয়ে গেল, এরকমই কিন্তু হয়। আচ্ছা, তাহলে দেখো 3.2, তোমরা 41 পেজে দেখো 3.2, হাউ পার্টিসিপেন্টস স দ্য মুভমেন্ট। পার্টিসিপেন্টরা কীভাবে মুভমেন্টটাকে দেখছিল। দেখো, বিভিন্ন সেকশনের লোকজন এর মধ্যে ইনভলভ হয়েছিল, তারা প্রত্যেকে কিন্তু ভিন্ন ভিন্নভাবে এটাকে দেখছিল। প্রথমে দেখো কি হচ্ছে, হোয়াই ডিড দ্য রিচ পিজেন্টস জয়েন দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। প্রথম হচ্ছে যে রিচ পিজেন্টসরা কেন এই মুভমেন্টে ঢুকেছিল, কারা কারা ঢুকলো। দেখো, লাইক দ্য প্রতিদার্স অফ গুজরাট অ্যান্ড দ্য জাটস অফ উত্তরপ্রদেশ। কোন কোন গ্রুপটা ঢুকলো? প্রতিদার্স অফ গুজরাট অ্যান্ড জাটস অফ উত্তরপ্রদেশ। এরা মুভমেন্টে খুব অ্যাক্টিভ ছিল, এরা খুব রিচ ফার্মার ছিল। বিং প্রডিউসার্স অফ কমার্শিয়াল ক্রপ, দে আর ভেরি হার্ড হিট বাই দ্য ট্রেড ডিপ্রেশন অ্যান্ড ফলিং প্রাইসেস। এরা তো কমার্শিয়াল ক্রপস তৈরি করে, সেই কারণে এরা কিন্তু একটা সুযোগ নিতে চাচ্ছিল যে গোটা ওয়ার্ল্ডে যখন ডিপ্রেশন চলছে, তাহলে আমরা সুযোগ নিই। অ্যাজ দেয়ার ক্যাশ ইনকাম ডিসঅ্যাপিয়ার্ড, দে ফাউন্ড ইট ইম্পসিবল টু পে দ্য গভর্নমেন্টস রেভিনিউ ডিম্যান্ড। ডিপ্রেশনে তাদের মাল বিক্রি হচ্ছে না, ফলে তাদের তো ক্যাশ ইনকামটা কমে গেল, ফলে গভর্নমেন্টের রেভিনিউ তো ছাড়বে না। এইবার এরা দেখলো যদি আমরা গান্ধীজির সঙ্গে যুক্ত হই তাহলে হয়তো ছাড় পেতে পারি। এবার এটা তো ছিল বড়দের, বড় রিচ পিজেন্টসদের কথা। এবার পোর পিপুল পিজেন্টরা কী করছে, হোয়াই ডিড দ্য রিচ পিজেন্টস। আচ্ছা, এখানে দেখো আরেকটু আছে এদের বিষয়টা। অ্যান্ড দ্য রিফিউজাল অফ দ্য গভর্নমেন্ট টু রিডিউস দ্য রেভিনিউ ডিম্যান্ড লিড টু ওয়াইড স্প্রেড রিসেন্টমেন্ট। তারাও কিন্তু এই ট্যাক্স দিব না বা রেভিনিউ ডিম্যান্ড দিব না, এইটা নিয়ে একটা ওয়াইড স্প্রেড রিসেন্টমেন্ট ক্রিয়েট করেছিল। দিস রিচ পিজেন্টস বিকেম এনথুসিয়াস্টিক সাপোর্ট অফ দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। কেন? তারা ভেবেছিল এই গান্ধীজির মাধ্যমে হয়তো আমাদেরটাও সমাধান হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইভাবে আমরা দেখলাম যে কিন্তু দেখা গেল বাট দে ওয়ার ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড when the movement was called off in 1931 without a revenue rate being revised. এদের এই আশাটা কিন্তু পূর্ণ হলো না। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো ফোর্থ প্যারাগ্রাফে দেখো 41 পেজে, why did the relationship between the poor peasants and the Congress remained uncertain? জিনিসটা ভালো করে বোঝো। গান্ধী কি বলছে, পোর, এটা 41 পেজে ফোর্থ প্যারাগ্রাফ দেখো, লাস্ট প্যারাগ্রাফটা। এখানে দেখো 3, 4, 5 নাম্বার লাইনে আছে, এই সবসময় মনে রাখবে যারা রিচ পিপুল এরা কিন্তু
পলিটিক্যাল পার্টিগুলোকে বলো বা সবাইকে লিড করতে চায়, সেইটা নিয়ে বাদে মেন সমস্যাটা আর কি। তো এই যে রিচ পিজেন্টস যারা ছিল এরাও কংগ্রেসকে টাকা দিত, সেই সময় কংগ্রেস তো উইক অবশ্যই, তো এরা চেয়েছিল যে কংগ্রেসকে আমরা টাকা ফিনান্স করব এবং কংগ্রেস আমাদের কথা শুনেই চলুক, এরা যেন পোর পিজেন্টসদের কথা বেশি না শোনে। তো সেই কারণে আমরা দেখলাম যে they wanted the unpaid rent to the landlord be remitted, ছাড় দিতে হবে। They joined a variety of radical movements often led by socialists and communists। তাহলে সোশ্যালিস্ট এবং কমিউনিস্টরা যে মুভমেন্টগুলো করছিল তার মধ্যে কিন্তু জয়েন করছিল। Apprehensive of raising issues that might upset the rich peasants and landlords, the Congress was unwilling to support no rent campaign. Congress unwilling to support no rent campaign in most places. So the relationship between poor peasants and the Congress remained uncertain. কারণটা কি দেখো, রিচ সেকশনের যারা ফার্মার তারা কিন্তু কংগ্রেসকে বলছে যে নো রেন্ট পলিসিটা যেন না হয়, তাহলে আমাদের বিপদ আছে, আমরা তো তোমাদেরকে টাকা দিচ্ছি, কাজে তোমরা আমাদেরকে সাপোর্ট করো। সেই কারণে কিন্তু কংগ্রেস দেখলো যে এই ফিনান্সিয়াল লোকদের যদি আমরা ছেড়ে দেই তাহলে তো আমাদের মুশকিল হবে, সেই কারণে এরা চিন্তা করলো না এটা ছাড়া যাবে না। সেই কারণে আমরা দেখলাম যে এদের সঙ্গে অর্থাৎ পুয়ার সেকশনের সঙ্গে কংগ্রেস একটা আনসার্টেনিটি ক্রিয়েট করলো। এবার দেখো চলে আসো পরের পেজে, 42 পেজ। দেখো ওপরে একটা কোশ্চেন আমি লিখেছি যে এই যে এই কোশ্চেনটা যে হোয়াই ডিড ইন্ডাস্ট্রিয়ালিস্ট জয়েন দ্য মুভমেন্ট। দেখো প্রত্যেকটা সেকশনের ভিন্ন ভিন্ন মোটো কিন্তু আছেই। তো দেখো কি বলছে, ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইন্ডিয়ান মার্চেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্টস হ্যাড মেড হিউজ প্রফিট অ্যান্ড বিকাম পাওয়ারফুল। দেখো ইন্ডাস্ট্রিয়ালিস্টস হ্যাড মেড হিউজ প্রফিট অ্যান্ড বিকাম পাওয়ারফুল, তাতে কি হলো, keen on expanding their business, they now reached against colonial policies that restricted business activities। তাহলে কলোনিয়াল পলিসি মেকার যারা ছিল তারা কিন্তু ইন্ডিয়ানদের বিজনেস যাতে এক্সপ্যানশন না করে তার উপরে অ্যাটেনশন দিয়েছিল। এইবার এই লোকগুলো ইন্ডাস্ট্রিয়ালিস্টগুলো দেখলো যে আমরা যদি গান্ধীজিকে হেল্প পাই তাহলে আমাদেরকে ব্রিটিশরা এত চাপ দিতে পারবে না। সেটা কি বললো, দে ওয়ান্টেড প্রোটেকশন এগেনস্ট দ্য ইম্পোর্ট অফ ফরেন গুডস অ্যান্ড আর রুপি স্টার্লিং ফরেন এক্সচেঞ্জ রেশিও দ্যাট উড ডিসকারেজ ইম্পোর্টস। অর্থাৎ এখন যেটা কারেন্সি ইন্ডিয়ান রুপি এবং ডলারের যে রেশিওটা ব্যাপারটা থাকে সেই সময় রুপি এবং স্টার্লিং ইংল্যান্ডের এই দুটো নিয়ে একটা রেশিওটা খুব খারাপ ছিল। তো সেই জন্য ইন্ডিয়ানরা যেটা অ্যাটেনশন দিচ্ছিল, ফোকাস করছিল, সেটা হচ্ছে যে ফরেন গুডস যাতে ইন্ডিয়াতে বেশি না আসে তাহলে ইন্ডিয়ান মাল বিক্রি হবে, আর এই রুপি স্টার্লিং রেশিও যাতে এত খারাপ সেখানে ইম্পোর্ট করতে ডিসকারেজ করুক, সবাইকে সেটা বলা হচ্ছিল। টু অর্গানাইজ বিজনেস ইন্টারেস্ট দে ফর্ম দ্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল কংগ্রেস ইন 1922 অ্যান্ড Federation of Indian Chambers of Commerce and Industries in 1927 led by prominent industrialists like পুরুষোত্তম দাস ঠাকুরদাস অ্যান্ড জিডি বিড়লা। তাহলে এরা দুজন মিলে দেখো 1920-তে একটা কমার্শিয়াল কংগ্রেস তৈরি করে, ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল কংগ্রেস তৈরি করে দিয়েছিল। পরবর্তীকালে 1927-এ ফিকি, যেটা এখনও কিন্তু আছে, FICCI, ফেডারেশন অফ ইন্ডিয়ান কমার্স অ্যান্ড চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এইটা কিন্তু এই দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন জিডি বিড়লা আর একজন পুরুষোত্তম দাস ঠাকুরদাস, এরা দুজন মিলে কিন্তু করেছিল। এটা অনেক সময় 1 মার্কস কোশ্চেন আছে, নেম টু অ্যাসোসিয়েশনস ফর্মড বাই ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্টস। এই যে এই কোশ্চেনটা যেটা আমি লিখে দিচ্ছি এখানে, এই কোশ্চেনটা অনেক সময় MCQ আকারে আসে যে দুটো ইন্ডাস্ট্রিয়ালিস্টের নাম বলো যারা সেই সময় তৈরি করেছিল, বা দুটো অ্যাসোসিয়েশনের নাম বলো। কি কি অ্যাসোসিয়েশন? একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল কংগ্রেস, আর একটা হচ্ছে দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বা সংক্ষেপে ফিকি, ইন 1927। এই দুটো অ্যাসোসিয়েশন কিন্তু তৈরি হয়েছিল। আচ্ছা, এই পেজটাতে খুব একটা ইম্পর্টেন্স কিছু নেই, আমরা চলে আসছি দেখো 43 পেজে। দেখো 43 পেজে কি বলছে, একটা কোশ্চেন,
42 পেজে একটা ছোট্ট কোশ্চেন হয়, হোয়াই ডিড ওম্যান জয়েন দ্য মুভমেন্ট, ওম্যানরা কেন জয়েন করেছিল মুভমেন্টে। দেখো নিচে 42 পেজের লাস্ট প্যারাগ্রাফে দেখো যে ওম্যানরাও গান্ধীজিকে সাপোর্ট করার জন্য এসেছিল এবং তারা ভেবেছিল যে গান্ধীজিকে সাপোর্ট করলেই দেশকে সাফ করা হবে আর কি। আচ্ছা কী বলছে, ইম্পর্টেন্ট ফিচার অফ সিভিলিজম মুভমেন্ট ওয়াজ লার্জ স্কেল পার্টিসিপেশন অফ ওম্যান, তাহলে কী বলছে, গান্ধীজি যখন সল্ট মার্চ করছিল সেই সময় কী হলো, থাউজেন্ডস অফ ওম্যান কাম আউট অফ দেয়ার হোম and to listen him মানে গান্ধীজিকে। They participated in the protest march and manufactured salt and picketed foreign clothes and liquor shops. Many were sent to jail. এই ওম্যানদেরকেও ব্রিটিশরা কিন্তু জেলে ঢুকিয়ে দিচ্ছিল। এই ওম্যানদের মধ্যে কোন ওম্যানরা পার্টিসিপেট করেছিল? মোস্টলি দেখো ইন আরবান এরিয়া, দুটো পার্ট করছে, একটা রুরাল একটা আরবান এরিয়াস। These women are from high caste families. আর রুরাল এরিয়াতে কে আসলো? কেম ফ্রম রিচ পিজেন্টস অ্যান্ড হাউসহোল্ডস। এইবার কি বললো দেখো, এইখানে একটা কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ গান্ধীজি রিগার্ডিং দ্য পার্টিসিপেশন অফ ওম্যান ইন দ্য মুভমেন্ট। গান্ধীজির রিয়াকশানটা কী ছিল? দেখো গান্ধীজি কিন্তু সেই সময় জানতেন যে ইন্ডিয়ান অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা কী, ইন্ডিয়ান লোকজন কি চায়, সেই কারণে কিন্তু গান্ধীজি সেইটাকে মাথায় রেখে চলছিলেন। সে কারণে কি করলেন, গান্ধীজি ওয়াজ কনভিন্সড দ্যাট, এই দেখো গান্ধীজি ওয়াজ কনভিন্সড দ্যাট ইট ওয়াজ দ্য ডিউটি অফ ওম্যান টু লুক আফটার হোম অ্যান্ড হার্ট, টু বি গুড মাদার অ্যান্ড গুড ওয়াইফস, তাদেরকে হতে হবে। অ্যান্ড ফর এ লং টাইম দ্য কংগ্রেস ওয়াজ রিলাক্টেন্ট টু অ্যালাউ ওম্যান টু হোল্ড এনি পজিশন অফ অথরিটি উইদিন দ্য অর্গানাইজেশন। তাই দেখো গান্ধীজি কি করলো, গান্ধীজি কিন্তু এই ওম্যানদেরকে ঠিকঠাক অ্যালাউ করলো না, উল্টে তাদেরকে বলে দিল যে না, তোমরা বরঞ্চ বাড়িতে থাকো, গুড মাদার হও, গুড ওয়াইফ হও, তোমরা এদেরকে সাপোর্ট করো যাতে এরা মুভমেন্ট, পুরুষরা যাতে মুভমেন্ট করতে পারে। এবং সেই সময় কিন্তু কংগ্রেসের তরফ থেকে কোনো ওম্যানকে স্পেশাল কোনো পজিশন দেওয়া হতো না। আচ্ছা, এই পেজটা খুব একটা, এই প্যারাগ্রাফটা খুব একটা ইম্পর্টেন্ট নেই। দ্বিতীয় প্যারাগ্রাফটায় দেখো তোমরা, এই যে 44 পেজের সেকেন্ড প্যারাগ্রাফে এখানে একটা কোশ্চেন লেখো। এই যে নিচে দেখো আমি কোশ্চেনটা লিখে দিয়েছি যে হোয়াই ডিড আম্বেদকর ক্ল্যাশড উইথ গান্ধীজি ফর সেপারেট ইলেক্টরেট। এই কোশ্চেনটা তোমরা বইতে সাইডে লিখে নাও যে হোয়াই ডিড আম্বেদকর ক্ল্যাশড উইথ গান্ধীজি ফর সেপারেট ইলেক্টরেটস। দেখো সেকেন্ড প্যারাগ্রাফে একটু ভালো করে মন দিয়ে পড়বে। ডক্টর বি আর আম্বেদকর হু অর্গানাইজ দ্য দলিতস ইন্টু দ্য ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন। এই যে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করলো, ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন ইন 1930। এবার দেখো clashed with Mahatma Gandhi at second round table conference by demanding separate electorates for Dalits। তাহলে আম্বেদকর কিন্তু ওই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সেই বলে বসলেন যে আমরা দলিতদের জন্য সেপারেট ইলেক্টরেটস চাই, কিন্তু গান্ধীজি সেটাতে রাজি হলো না। কি হলো, হোয়েন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট কনসিডার্ড আম্বেদকরস ডিম্যান্ড, গান্ধীজি বিগান আ ফাস্ট আনটু ডেথ। যখন ব্রিটিশরা এর কথাতে রাজি হয়ে গেল তখন গান্ধীজি তার ফাস্টিং শুরু করে দিল। কেন? বলছে হি বিলিভড দ্যাট সেপারেট ইলেক্টরেটস ফর দলিত উড স্লো ডাউন দ্য প্রসেস অফ দেয়ার ইন্টিগ্রেশন ইন্টু সোসাইটি। তাহলে আমরা সোসাইটিতে যে একটা মিল মহব্বত ধরবো, একটা সবাইকে ধরবো, সেটা কিন্তু থাকবে না। এবার আম্বেদকর তো ভদ্রলোক, তিনি দেখলেন যে না, এভাবে তো করা যাবে না, বিদেশে আমরা এসেছি, এখানে গণ্ডগোল করবো, এটা ঠিক না। সেটা কি হলো, আম্বেদকর আলটিমেটলি অ্যাকসেপ্টেড গান্ধীজি's position and the result was the Pune Pact of September 1932। পুনা প্যাক্টে কী হয়েছিল, ওখান থেকে চলে এলো, আসার পরে পুনা প্যাক্ট হলো। সেখানে কি বললো, এই যে ডিপ্রেসড ক্লাস সোসাইটি যেটা তৈরি করলো, এটাকে পরবর্তীকালে বলা হলো শিডিউল্ড কাস্ট। এই শিডিউল্ড কাস্ট এবং শিডিউল্ড ট্রাইব লোকেদের জন্য রিজার্ভেশন অফ সিটস ইন প্রভিন্সিয়াল অ্যান্ড সেন্ট্রাল কাউন্সিলে তৈরি করলো। আচ্ছা, এবং বলল দ্য দলিত মুভমেন্ট হাউএভার কন্টিনিউড টু বি অ্যাপ্রিহেন্সিভ অফ দ্য
কংগ্রেস লিড ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ এরাও কিন্তু এই ন্যাশনাল মুভমেন্টের পার্ট হয়ে থাকবে। হলো? আচ্ছা, এখানে তোমরা 44 পেজে আর একটা কোশ্চেন লিখে নাও, এই যে হোয়েন অ্যান্ড হোয়াই হিন্দু মুসলিম ডিস্ট্যান্স ক্রিয়েটেড। গান্ধী, আমাদের ইন্ডিয়া, ব্রিটিশদের তো পলিসি এটা ছিলই। দেখো এখানে কি হলো, ফ্রম দ্য মিড 1920s, জিনিসটা ভালো করে দেখবে কবেকার, দ্য কংগ্রেস কেম টু বি আ মোর ভিজিবলি অ্যাসোসিয়েটেড উইথ ওপেনলি হিন্দু রিলিজিয়ান। কংগ্রেসরা হিন্দু রিলিজিয়ানের সঙ্গে ছিল এবং তারা কিছু হিন্দু অ্যাসোসিয়েশন, যেমন হিন্দু মহাসভা তৈরি করেছিল। এইবার এই হিন্দু মহাসভা তৈরি করার পর থেকে কিন্তু হিন্দু এবং মুসলিমদের রিলেশনটা আরও খারাপ হতে থাকে। হ্যাঁ, ইচ কমিউনিটিজ অর্গানাইজড রিলিজিয়াস প্রসেশন উইথ মিলিটেন্ট ফেভার প্রভোকড হিন্দু মুসলিম কমিউনাল ক্ল্যাশেস অ্যান্ড রায়ট ইন ভেরিয়াস সিটিজ। এভরি রায়ট ডিপেন্ডেন্ট দ্য ডিস্ট্যান্স বিটুইন দ্য টু কমিউনিটিজ। যখনই হিন্দু মুসলিমের রায়ট হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে দূরত্বটা সমানে বেড়ে যাচ্ছে। এটা কিন্তু খুব একটা খারাপ দিক, হিন্দু মুসলিমের দূরত্ব সমানে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু মোটেই এক্সপেক্টেড নয়। সে কারণে কিন্তু গান্ধীজি একটা অ্যাটমসফিয়ার করতে বলেছিলেন যেখানে হিন্দু মুসলিম এক হয়, কিন্তু মুসলিমরা তাতে পার্টিসিপেট করেনি। এই হচ্ছে 3। এবার আমরা আসি 4, আ সেন্স অফ কালেকটিভ বিলঙ্গিং। দেখো কালেকটিভ বিলঙ্গিং ব্যাপারটা কি? কালেকটিভ বিলঙ্গিং এই কথাটার অর্থটা হচ্ছে যে আমরা যাতে সবাই নিজেরা এক, এই ফিলিংটা যেন আমাদের মধ্যে তৈরি হয়, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন। তো কালেকটিভ বিলঙ্গিং ব্যাপারটা কি? দেখো আমি আগে বলেছিলাম হোয়াট ইজ ন্যাশনালিজম। ন্যাশনালিজম মিনস ফিলিং ফর ওয়ান্স ওন কান্ট্রি, অর্থাৎ আমি যে আমার দেশকে ভালোবাসি সেইটাকে আমি শো করতে চাইছি। তো কি বলছে, ন্যাশনালিজম স্প্রেডস when people began to believe that they are all parts of the same nation। দেখো এই একটু আগে যেটা আমি বললাম, when they discover some unity that binds them together। কি বলছে, when they discover some unity that binds them together। এইটা হচ্ছে মেন কনসেপ্ট আসলো আর কি। এবার দেখো পরের প্যারাগ্রাফে কি বলছে, তোমরা এখানে এই কোশ্চেনটা আগে উপরে লিখে নাও বা পাশে লিখে নাও, হাউ ডিড ন্যাশনালিজম স্প্রেড ইন ইন্ডিয়া। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ ডিড ন্যাশনালিজম স্প্রেড ইন ইন্ডিয়া। এখানে আমি 3টে পয়েন্ট করছি, তোমরা একটু মার্ক করে নেবে। এই যে ব্লু কালার দিয়ে এটা একটা 1 নাম্বার পয়েন্ট করবে, তারপরে এইটাকে 2 নাম্বার পয়েন্ট করবে, আর এইটাকে 3 নাম্বার পয়েন্ট করবে। তাহলে কি বললো, ফার্স্ট পয়েন্টটা ছিল ন্যাশনালিজম স্প্রেডস when the people began to believe that they are all parts of the same nation, when they discover some unity that binds them together। Number 2 point লেখো, this sense of collective belonging came partly through the experience of united struggle। যখন আমরা ইউনাইটেড স্ট্রাগল করব, এক্সপিরিয়েন্স হবে, তখন কিন্তু আমরা এই কালেকটিভ বিলঙ্গিংটাকে বুঝতে পারবো। আর এটা কি, হিস্ট্রি and fictions, folklore and songs, popular prints and symbols all played important part in the making of the nation। তাহলে এই ন্যাশনালিজম, এই যে জিনিসটা, তাহলে দেখো যখন আমরা একসঙ্গে ইউনাইটেডলি স্ট্রাগল করব তখন আমরা নিজেদের মধ্যে শেয়ার করতে শিখব। তারপরে কি, যখন আমরা এই ফোক সং, ফোকলোর, পেন্টিং, সিম্বল, এগুলোর মাধ্যমে আমরা সবাইকে ইউনাইটেড করার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের মধ্যে সেন্স অফ কালেকটিভ বিলঙ্গিং বিষয়টা আসবে। যেমন ধরো অলিম্পিক গেম হচ্ছে, সেই অলিম্পিকে প্রচুর কান্ট্রি, 200 বেশি কান্ট্রি দাঁড়িয়ে আছে, সেখানে আমরা দেখতেছি ইন্ডিয়ান ফ্ল্যাগ, এইটা দেখে আমরা শান্তি পেলাম, এই যে এখানে ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য কালেকটিভ বিলঙ্গিং। এই যে আমরা ইন্ডিয়ান, ওখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়াকে, এইভাবে আর কি। সেরকম ওই সময় কিন্তু এই ঘটনাগুলো খুব চলতো আর কি। আচ্ছা, এবার তোমরা 47 পেজে চলে আসো, এখানে 2-একটা MCQ হয়, তারপরে কোশ্চেন আমি বলছি। দেখো তোমরা এখানে দাগ দাও, 47 পেজে ফার্স্ট প্যারাগ্রাফে 2, 4, 6, 7 নাম্বার লাইনে দেখো, দ্য ইমেজ ওয়াজ ফার্স্ট ক্রিয়েটেড বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন দ্য 1970s। He wrote
বন্দে মাতারম অ্যাজ এ হিউন অফ দ্য মাদারল্যান্ড। তাহলে হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ ভারত মাতা, এই কোশ্চেনটা আমি পরে তোমাদেরকে বলছি। তাহলে এখানে একটা এমসিকিউ আসে যে এই যে ইমেজটা ভারত মাতার, যে এই যে ইমেজটা, এই ইমেজটা কে তৈরি করলো প্রথম? তাহলে আমরা উত্তর দেব যে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ফার্স্ট এই ইমেজটাকে কিন্তু ক্রিয়েট করলো। 1870-তে বন্দে মাতরম যখন লেখে তখন তার মধ্যে এই পিকচারটাকে তিনি শো করেন। এইবার আসি আমরা যে ভারত মাতার ইম্পর্টেন্সটা কি। দেখো সব কিছুরই একটা সিম্বলিক কিছু জায়গা লাগে যাকে দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ এই দিকটা যাচ্ছে। এক কথা বলতে পারো গোল সেট করা, টার্গেট সেট করা। তো সেই সময় তো আমাদের ইলিটারেট পিপুল সব মোস্টলি ইলিটারেট ইগনোরেন্ট পিপুল, তাহলে এদেরকে আমরা কি করে একটা জায়গায় নিয়ে আসব? সে কারণে কী হলো যে অবনীন্দ্রনাথ ট্যাগোর পেন্টেড হিজ ফেমাস ইমেজ অফ ভারত মাতা। In this painting Bharat Mata he portrayed as an aesthetic figure. She is calm, composed, divine and spiritual. চারটা শব্দ দেখো, কাম, কম্পোজড, ডিভাইন অ্যান্ড স্পিরিচুয়াল, তাকে ভারত মাতার ইমেজ হিসেবে রাখলো। ইন সাবসিকুয়েন্ট ইয়ার্স দ্য ইমেজ অফ ভারত মাতা অ্যাকোয়ার্ড মেনি ডিফারেন্ট ফর্মস অ্যাজ ইট সার্কুলেটেড ইন পপুলার প্রিন্টস and was painted by different artists. অনেকে প্রিন্ট করতে শুরু করলো, পেইন্ট করতে শুরু করলো। ডিভোশন টু দিস মাদার ফিগার কেম টু বি সিন অ্যাজ এভিডেন্স অফ ওয়ান্স ন্যাশনালিজম। এই ফিগারটার প্রতি তোমার যদি রেসপেক্ট থাকে তাহলেই তোমার মধ্যে ন্যাশনালিজম আসবে বলে তোমাদেরকে সেই সময় বোঝানো হলো। এবার দেখো তোমরা চলে আসো 47 পেজের একটু নিচের দিকে। দেখো, it was essential to preserve this folk tradition in order to discover one's national identity and restore a sense of pride in one's past. আমরা যদি আমাদের প্রিভিয়াস পাস্টটাকে ঠিকঠাক রাখতে না পারি, তার যে গ্লোরি সেটা ধরতে না পারি, তাহলে কিন্তু আমাদের কাছে খুব একটা কোনো কিছুর গুরুত্ব থাকবে না। এবার দেখো চলে আসো তোমরা পরের পেজে 48 পেজে। দেখো ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে একটা আন্ডারলাইন করে নিও। ইন ম্যাড্রাস নাটেশা শাস্ত্রী পাবলিশড আ ম্যাসিভ 4 ভলিউম কালেকশন অফ তামিল ফোক টেলস। এটার নাম কি ছিল? এই তামিল ফোক টেলসটা এখানে বলল যে দ্য ফোকলোর অফ সাউদার্ন ইন্ডিয়া। এই নামটা খুব ভালো করে মনে রাখবে, এটা এমসিকিউ আসে কিন্তু। এরপরে দেখো তোমরা চলে আসো একটা কোশ্চেন পাশে লিখে নাও, আমি এখানে লিখে দিয়েছি। দেখো, ট্রেস দ্য অরিজিন অফ ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। কিভাবে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা আসলো? দেখো সেকেন্ড প্যারাগ্রাফে এই যে আমি ব্লু কালার করে রেখেছি, এটাকে আন্ডারলাইন করে নেবে তোমরা। ডিউরিং দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল আর ট্রাই কালার ফ্ল্যাগ, কী কী কালার ছিল? রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো। বোঝো, রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো তিনটা কালার দিয়ে প্রথমে তৈরি হলো, ওয়াজ ডিজাইন। ইট হ্যাড 8 লোটাসেস। কিসের জন্য? রিপ্রেজেন্টিং 8 প্রভিন্সেস অফ ব্রিটিশ ইন্ডিয়া। সেই সময় যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এরকম 8টা প্রভিন্স ছিল। এই প্রভিন্সগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য 8টা লোটাস দেওয়া হয়েছিল। অ্যান্ড আ ক্রিসেন্ট মুন একটাও ছিল। আচ্ছা, রিপ্রেজেন্টিং হিন্দুস অ্যান্ড মুসলিমস। এই যে লোটাস আর হচ্ছে ক্রিসেন্ট মুন, হিন্দু মুসলিম রিপ্রেজেন্ট করলো। বাই 1921 গান্ধীজি হ্যাড ডিজাইন্ড দ্য স্বরাজ ফ্ল্যাগ। সেখানে কি বলে, গান্ধীজি আলাদা করে স্বরাজ ফ্ল্যাগ তৈরি করলো। কি বললো? এটাও ট্রাই কালার ছিল, কিন্তু এখানে ওই যে আগে যেটা রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো ছিল, এখানে বললো রেড, গ্রিন অ্যান্ড হোয়াইট, এইটাকে আলাদা করলো। সেই সঙ্গে কি করলো? হি হ্যাড আ স্পিনিং হুইল ইন দ্য সেন্টার। তার একটা স্পিনিং হুইল দিয়ে দিয়েছিল, রিপ্রেজেন্টিং দ্য গান্ধিয়ান আইডিয়াল অফ সেলফ হেল্প। ক্যারিং দ্য ফ্ল্যাগ, holding it aloft during marches become a symbol of defense. আমরা যে এই ফ্ল্যাগটাকে ক্যারি করি, এটা একটা আমাদের একটা প্রাউডের বিষয় আর কি। আচ্ছা, এবার দেখো তোমরা চলে আসো 48 পেজের 4th প্যারাগ্রাফ, নিচের দিকে দেখো 1, 2, 3 নাম্বার প্যারাগ্রাফ, 3 নাম্বার প্যারাগ্রাফটা দেখো। এখানে কোশ্চেন লিখে নাও, আমি নিচে লিখে রেখেছি, হাউ ডিড
দ্য রিইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি স্ট্রেনদেন দ্য ন্যাশনাল মুভমেন্ট। এই কোশ্চেনটা তোমরা ভালো করে লিখে নাও। দেখো, রিইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি কথাটার মানেটা কি? আমি তোমাদের একটা অন্য গল্প বলছি। দেখো, ধরো একজন স্টুডেন্ট কেউ প্রাইমারিতে খুব ভালো রেজাল্ট করতো, সে সবসময় 100 মারতো, 98 মারতো, কিন্তু কোনো কারণে 7-8-এ এসে তার মার্কসটা সমানে কমে যাচ্ছে, সে 30-40-তে চলে এসছে। এবার তাকে তার বাবা মা বুস্ট আপ করার জন্য বলতে শুরু করলো, শোন তুই তো এই সময় এত নাম্বার পেতিস, তোর মধ্যে পোটেনশিয়ালিটি আছে, তুই জেগে ওঠ, তুই আবার 100 পাবি। এই বলতে বলতে কিন্তু ছেলেটা একটা সময় দেখা যাবে আবার স্পার্ক করলো, আবার সে 100 পেতে শুরু করলো। তো এই যে জিনিসটা, সেম জিনিসটা এখানে, যে বাই দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি ব্রিটিশরা ইন্ডিয়ানদেরকে বোঝাতে শুরু করলো যে ইন্ডিয়ানস, ব্রিটিশরা দেখতো কীভাবে, ইন্ডিয়ানস অ্যাজ ব্যাকওয়ার্ড, প্রিমিটিভ, ইনক্যাপেবল অফ গভর্নিং দেমসেলভস, এরা কিচ্ছু করতে পারে না। এইবার ইন্ডিয়ানরা কী করলো, আমাদের পাস্টের যে গ্লোরিজ ছিল, অ্যাচিভমেন্টস ছিল, সেইগুলোকে তারা পিপুলদেরকে বলতে শুরু করলো। দেখো, আমরা অ্যানসিয়েন্ট টাইমে আমাদের সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত টেম্পলসগুলো আছে, আমাদের প্রচুর ইনভেনশনস, ডিসকভারিস আছে বিভিন্ন ফিল্ডে, ম্যাথমেটিক্স, সায়েন্স, রিলিজিয়ান, কালচার, ল, ফিলোসফি, ভ্যারাইটিস ফিল্ডে আমরা কিন্তু ফ্লোরিস্ট করেছিলাম। সেইগুলোকে মানুষের সামনে তুলে ধরা হলো যে ব্রিটিশরা কিন্তু আমাদের ভুল বোঝাচ্ছে, আমাদের হিস্ট্রিটা যদি আমরা তুলে ধরতে পারি, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। এবং এইভাবে পিপুলকে রিচার্জড করা হয়েছিল আর কি, যাতে কিনা ইন্ডিয়া আমরা আমাদের নিজের বিষয়টাকে বুঝতে পারি, ফিল করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, যাতে কিনা আমরা নিজেদেরকে ডিমোরালাইজড না ভেবে আমাদের প্রিভিয়াস পাস্ট, যেটা খুব ভালো গ্লোরিয়াস পাস্ট ছিল, সেইটাকে হাইলাইট করে আমরা আমাদের যে ডিক্লাইন্ড হিস্ট্রি সেটাকে আপডেট করতে পারবো, এবং এই কলোনিয়াল পলিসি যেটা ছিল সেইটাকে আমরা চেঞ্জ করতে পারবো আর কি। আচ্ছা, এরপরে আমরা চলে আসো লাস্ট কনক্লুশন। দেখো তোমাদের 49 পেজে কনক্লুশন যে জায়গাটা আছে, এখানে একটা কোশ্চেন তোমরা লিখে নাও, হোয়াই দ্য ইউনিটি উইদিন দ্য মুভমেন্ট অফেন ব্রোক ডাউন। এই মুভমেন্টটার ইউনিটি মাঝে মধ্যেই ভেঙে যেত কেন? দেখো, দ্য কংগ্রেস আন্ডার দ্য লিডারশিপ অফ মহাত্মা গান্ধী ট্রাইড টু চ্যানেল পিপুলস গ্রিভান্সেস ইন্টু অর্গানাইজড মুভমেন্ট ফর ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ বিভিন্ন গ্রুপের যে গ্রিভান্সগুলো ছিল, সেই গ্রিভান্সগুলোকে তারা একটা অর্গানাইজ ওয়েতে মুভমেন্টটাকে ক্যারি আউট করতে চাইছিল। এই মুভমেন্টটা কি বললো, এই মুভমেন্টটা ট্রাই টু ফোরেজ আর ন্যাশনাল ইউনিটি। এই অন্য বিভিন্ন গ্রুপগুলোর যে গ্রিভান্সগুলো ছিল সেগুলোকে ন্যাশনাল ইউনিটির কাজে লাগানোর জন্য তিনি চেষ্টা করতেন। বাট অ্যাজ উই হ্যাভ সিন, ডাইভার্স গ্রুপস অ্যান্ড ক্লাসেস পার্টিসিপেটেড ইন দিস মুভমেন্ট উইথ ভ্যারিড অ্যাসপিরেশনস অ্যান্ড এক্সপেকটেশন। তাহলে দেখো, আমি আগে বলেছিলাম মুভমেন্টে বিভিন্ন গ্রুপগুলো যে পার্টিসিপেট করছে কেন, তাদের প্রত্যেকের নিজস্ব ভেস্টেড ইন্টারেস্ট এক্সপেক্ট করছে সেটা ফুলফিল হয়ে যাবে। সেই কারণে কিন্তু যখন তাদের মুভমেন্ট তাদের ফুলফিল হচ্ছে না, তখন কিন্তু তারা এই কাজটা করছে। অ্যাজ দ্য গ্রিভেন্সেস ওয়ার ওয়াইড রেঞ্জিং, ফ্রিডম ফ্রম কলোনিয়াল রুল অলসো মিন্ট ডিফারেন্ট থিংস টু ডিফারেন্ট পিপুল। বিভিন্ন মানুষের ডিফারেন্ট থিঙ্কিং করতো। দ্য কংগ্রেস কন্টিনিউয়াসলি অ্যাটেম্পটেড to resolve differences and ensure that the demand of the group did not alienate another. একজনের সঙ্গে একজনের ডিমান্ডকে আরেকজনের ডিমান্ডের সঙ্গে মিশানো যাবে না। এই কারণে কিন্তু বিভিন্ন গ্রুপগুলো যে আসছিল, তারা তাদের নিজের মতন করে নিজেদের অ্যাসপিরেশন ফুলফিল করার জন্য এসেছিল, কিন্তু যখন দেখছে ন্যাশনাল মুভমেন্টে যে আমাদের এটা ফুলফিল হচ্ছে না, তখন কিন্তু তারা ডিজার্টেড হয়ে যাচ্ছিল এবং তখন তারা সেই মুভমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল। তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের মেইন বিষয়টা। আমরা দুটো লেকচারে আমি এটাকে শেষ করলাম। এর আগে একটা লেকচার 1 তোমরা দেখতে পাবে, আর এটা হচ্ছে লেকচার 2। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং কোথায় কি প্রবলেম হচ্ছে আমাকে জানাবে, আমি তোমাদেরকে রেসপন্স দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।